আওয়ামী লীগ আমাকে এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আমাকে বাদ দেয়নি, এটা আপনার ফর ইনফরমেশন। আমি ছাত্রলীগের রাজনীতি, আমি তো আমার পরিবারটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একেবারে 1954 থেকে জড়িত, সেখানে রাজনীতি করি, লেখালেখি করি। আমরা দেখলাম যে আপনি 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে আপনি সংসদ সদস্য হয়েছিলেন। না, আমি তো আসলে প্রথমত একটা রাজনৈতিক পরিবারের সদস্য। আমার পরিবারে আমি প্রথম সংসদ সদস্য নই। সে 1954 থেকে সব সংসদেই আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা প্রতিনিধিত্ব করেছেন। এখন সেই দিক থেকে রাজনীতির যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভ্যাস, এটা তো রাতারাতি করে হওয়ানো যায় না, তো সেটা আমি পারিবারিকভাবেই পেয়েছি। দ্বিতীয়ত ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আপনি ছাত্র জীবনে কি ধরনের রাজনীতি করতেন, কোন দলের সঙ্গে? আমি ছাত্রলীগের রাজনীতি, আমি তো আমার পরিবারটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একেবারে 1954 থেকে জড়িত, ছাত্রলীগের রাজনীতি করেছি। আর আমি ছাত্রলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগ করেছি, এবং সেখান থেকে এই যে বিএনপিতে নমিনেশন নেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগে ছিলাম। আচ্ছা, তো 2008 সালে আপনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনস্থির করেছেন, এটার সংযোগটা কিভাবে হয়েছিল? আপনি চেয়েছিলেন না আপনাকে বলেছিল? না না না, এটা আসলে যে কোনো আওয়ামী লীগ এবং বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়া, এটি বিরাট একটা যুদ্ধের বিষয়, রাজনৈতিক যুদ্ধ। এবং প্রায় সব নির্বাচনী যে এলাকাগুলো রয়েছে সেখানে আমার মতো এরকম অন্তত 1 ডজন প্রতিদ্বন্দ্বী থাকে মাঠে, তো তাদেরকে পরাজিত করে তারপরে মনোনয়নের তালিকায় আসতে হয়। তো আজকে আমার মূলত যে পারিবারিক সিট, যেখানে দীর্ঘদিন যাবত আমি কাজ করছিলাম 2001 সন থেকেই, সেটা হলো ফরিদপুর 4 আসন ছিল, সদরপুর এবং চরভদ্রসন, এবং এই আসনে এখন নিক্সন চৌধুরী, আমি মূলত ওই আসনের প্রার্থী ছিলাম। এবং ওই আসনে যখন 111 হলো, তখন কি হলো, একটা সিট কমে গেল, ফরিদপুর 4 আসনে একটা সিট কমে গেল, এবং ওটা সদরপুর চরভদ্রসন ভাঙ্গার সঙ্গে চলে এলো। তখন দেখা গেল যে আমাকে প্রোভাইড করার জন্য পটুয়াখালীর যে সিট থেকে আমি হয়েছি, সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হলো। আপনাকে অনেকে খুব প্রমিজিং মনে করতো যে আওয়ামী লীগের মধ্যে মানে যারা একটা ইয়াং গ্রুপ, যারা পরবর্তীতে আসবে, তো সেই স্থানটার চুক্তি ঘটলো কিভাবে বা কেন ঘটলো? সেই স্থানটার চ্যুতি ঘটেনি। এর কারণ হলো, বাংলাদেশে 2008 থেকে 2011 সালের শেষ পর্যন্ত, 12 সালের প্রথম পর্যন্ত যে একটা রাজনৈতিক অবস্থা ছিল, প্রচন্ড প্রতিযোগিতামূলক রাজনীতি। সেই রাজনীতিতে আমি বা আমার মতো যারা ছিলেন তাদের সকলেরই প্রয়োজন ছিল, এবং সকলেই লাইমলাইটে ছিলেন প্রতিযোগিতার মধ্যে। বিএনপিতেও যারা পরিশ্রমী ছিলেন, মেধাবী ছিলেন, পড়াশোনা করতেন, তাদের একটা কদর ছিল, আমাদের দলেও ছিল। কিন্তু 2012 সনের মাঝামাঝি সময়ে এসে, বিশেষ করে হেফাজতের ওই ঘটনার পরে বা গণজাগরণ মঞ্চের পরে, রাজনীতির অন্তরালে কতগুলো খেলাধুলা শুরু হয়ে যায়। সেই খেলাধুলা যখন শুরু হয়ে যায়, তখন থেকেই মূলত এই যে 2014 সনে যে নির্বাচনটা হলো, কিংবা 2018 সনের নির্বাচনটা হলো, ওটার একটা প্রেক্ষাপট রচিত হয়েছিল 2012 সনে। এবং সেই 12 সনের যে বিষয়টি হলো, সেখানে আমি যেভাবে আমার ক্যারিয়ারটা গড়ে তুললাম, আমি যেভাবে নিজেকে এক্সপোজ করেছিলাম, ঠিক ওই বিষয়টা 2012 সনের প্রেক্ষাপটে, 13 সনের প্রেক্ষাপটে একটা পার্টির জন্য, দলের জন্য লায়াবিলিটি হয়ে যাচ্ছিল। আপনি যখন টক শোতে অ্যাপিয়ার করা শুরু করলেন বা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, আপনার কিছু কিছু বক্তব্য শুনে অনেকে সন্দেহ করছিল যে এটা তো আওয়ামী লীগের মতো কথা না, বা আওয়ামী লীগের সংসদ সদস্যের মতো কথা না, একটু ভিন্ন সুর পাওয়া যাচ্ছে। মানে এটা কেন হলো? এটা আসলে যারা এই জিনিসটা চিন্তা করতেন, তারা মূলত আওয়ামী লীগ সম্পর্কে তাদের কোনো স্টাডি নেই। আওয়ামী লীগ একটা বৃহত্তম গণতান্ত্রিক দল, এবং এর যত সৌন্দর্য গণতন্ত্রের মধ্যে। এবং আওয়ামী লীগ যখনই ভালো করেছে, ক্ষমতায় এসছে কিংবা সফলতা দেখিয়েছে, তখন সেই দলের মধ্যে, দলের বাইরে গোলাম মাওলা রনির মতো অনেক লোক ছিল, সেই 1954 থেকে শুরু করে সব সময়টাতে। তাদের তারুণ্য ছিল, সাহস ছিল, শক্তি ছিল, মেধা ছিল, যোগ্যতা ছিল। এবং এই লোকগুলিকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে, এই লোকগুলো যখন চলে গিয়েছে, তখনই কিন্তু অন্ধকার আওয়ামী লীগকে গ্রাস করেছে, বিভিন্ন সময়টাতে গ্রাস করেছে। তো এই যে সার্বিক যে অবস্থা, আমি যখন অনুমান করতে পারলাম যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, যখন আমি একটা কথা বললে খুব দাম দেওয়া হতো, আমার একটা কথাকে মূল্যায়ন করা হতো, আর আমি যখন বুঝলাম যে আমার এই কথাগুলোকে নেগেটিভ অর্থে ধারণ করা হচ্ছে এবং আমাকে আমার অযোগ্যতা হিসেবে এটা বিবেচনা করা হচ্ছে, তখন কাছে মনে হলো যে না, এই প্ল্যাটফর্মটা, রাজনীতির যে প্ল্যাটফর্মটা, আমি যে নীতি এবং আদর্শে বিশ্বাস করি, বা আমি যে একটা আস্থা নিয়ে জীবনটা শুরু করেছিলাম এখানে, সেটার সঙ্গে মানানসই নয়। ফলে আমার কাছে দুটো অপশন ছিল। অন্যান্য সবাই যেভাবে রাজনীতি করছে সেভাবে রাজনীতি করা, দলের সঙ্গে টিকে থাকা, সংসদ সদস্য হওয়া, মন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করা,
এবং অন্যান্য সবার যা যা হয় আমার ঠিক সেরকম হবে। আর দ্বিতীয় অপশন ছিল যে কাজে আমি আনন্দ পাই, যে কাজে আমার ভালো লাগে এবং যে কর্মে আমার কোনো কষ্ট সৃষ্টি হয় না সেই কর্ম করা। তো এখন আপনি যদি মানুষকে ভালোবাসতে চান, মানুষের জন্য নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে কাজ করতে চান, মানুষের অধিকার নিয়ে কথা বলতে চান, এবং আপনার যদি পদ পদবীর ব্যাপারে কোনো লোভ না থাকে, লালসা না থাকে, কামনা এবং বাসনা না থাকে, আপনার আসলে কোনো দলেরই কোনো পদ পদবী দরকার হয় না। নির্বাচনের জন্য অবশ্যই আপনার একটা দল দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। সংসদ সদস্যের মতো একটা পদ পদবীতে দল থেকে নির্বাচন না করলে বা পরবর্তীতে দলীয় পদ পদবী না থাকলে কিছুই করা যায় না। এই বোধ থেকেই মূলত আমি বিএনপিতে গিয়েছি। যদি ইলেকশনের প্রসঙ্গটা আসতো আমি কখনো যেতাম। আচ্ছা, সেই প্রসঙ্গটা আসছি। যখন আপনাকে নিয়ে বিতর্ক বা আলোচনাটা শুরু হয় যে আপনি দলের বিপক্ষে কথা বলছেন বা আপনি যে কথাগুলো বলছিলেন সেগুলো ঠিক আওয়ামী লীগের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এবং তখন একটা কথা চালু হয়েছিল, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা প্রকাশ্যেই বলেছেন যে গোলাম মাওলা রনি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে না, বরং সে আওয়ামী লীগের স্যাবোটাজ করতে এসেছে এবং তাকে মনোনয়ন দেওয়াটা ভুল ছিল। আপনি কি আমার এরকম একটা কথার উদাহরণ দিতে পারেন, বা আমার এই কথার যে কথার এগেনস্টে আওয়ামী লীগের কোন নেতা এরকম কথা আপনি যেটি অভিযোগ করেছেন বলেছেন, এরকম কারো নাম বলতে পারেন? হ্যাঁ, আওয়ামী লীগের একটা তাই বলেছে। যেমন ধরুন 2012 সালে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা, আমরা তখন যখন আপনি সৈয়দ আবুল হোসেনকে নিয়ে একটা কমেন্ট করলেন একটা টক শোতে, আপনি বিভিন্ন সংবাদপত্র ঘাটলে এখন দেখবেন তারা কি বলেছে। এটা পরিষ্কার বলেছে যে রনি ঠিক আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাস করেন। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, সেটা হলো যে আমি জেলে গিয়েছিলাম একটা ঘটনার মাধ্যমে। জেলে যাওয়ার আগ পর্যন্ত আমার যে ইমেজ ছিল, পার্টিতে যে আমার প্রভাব এবং প্রতিপত্তি ছিল, তার আগ পর্যন্ত আমি কথা বলেছি, অনেক কথা বলেছি। হয়তো আওয়ামী লীগের স্বার্থ বিরোধী ছিল, কখনো কখনো আওয়ামী লীগের অনেক নেতার ব্যক্তিগত স্বার্থ বিরোধী ছিল, কিন্তু এটা জাতীয় স্বার্থ বিরোধী ছিল না, জাতির জন্য কল্যাণকর ছিল। এবং ওই জেলে যাওয়ার আগ পর্যন্ত আপনি একজন দুইজন লোককেও দেখতে পাবেন না যে আমার বিরুদ্ধে জাতীয়ভাবে তারা কোনো বক্তব্য দিয়েছে। যেটি হয়েছে সেটা হলো, আমি জেলে যাওয়ার আগে যেটি হয়েছে সেটা আমার এলাকাতে একটা দুটো মাঝে মধ্যে মিছিল হয়েছে। আমার এটা সব রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের নির্বাচন এলাকায় একটা বিরূপ পরিস্থিতি থাকে, প্রতিপক্ষ থাকে, এটা ইজ ইন জেনারেল। কিন্তু আমি যখন জেলে গেলাম এবং আমার জেল থেকে বেরোতে যখন 50 দিনের মতো সময় লেগে গেল, তখন আমি জেল থেকে বেরিয়ে দেখলাম যে আমার বিরুদ্ধে অনেকে কথা বলেছেন, অনেকে কথা বলেছেন। কেউ হয়তো খুবই অশ্লীল ভাষায় কথা বলেছেন, নিষ্ঠুর ভাষায় কথা বলেছেন। সেটা হলো জেলে যাওয়ার পরে। এবং জেল থেকে বেরোনোর পরে সার্বিক পরিস্থিতি দেখে আমার মনে হলো যে যে আদর্শ, যে শক্তি, যে নীতি, নৈতিকতা নিয়ে আমি কাজ করতাম, ঠিক সেই জায়গাটাতে আমাকে ইউটার্ন করতে হবে, মিনিমাইজ করতে হবে, এবং আমাকে এই যে এখন যে পরিবর্তিত পরিস্থিতি তার সঙ্গে মানান সই রাজনীতি। আপনি যখন সেই পরিস্থিতিটা তৈরি হলো, আপনি কি আওয়ামী লীগের সঙ্গে বিষয়টার ফয়সলা করার বা মীমাংসা করার বা বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সেটা চেষ্টা করেছিলেন? না, আওয়ামী লীগের সঙ্গে আমার আসলে কোনো সমস্যাই হয়নি শেষ দিন পর্যন্ত। এবং আশ্চর্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমার কিন্তু কোনো ব্যক্তিগত সমস্যা নেই। আমার যেটা মনে হয়েছে যে আমার এখান থেকে সরে যাওয়া উচিত। এর কারণ হলো যে আমি দেখছি যে আমি যে কাজগুলো করব সেই কাজের জন্য এক সময় আমার সহযোদ্ধারা ছিল, সহযোগীরা ছিল, সাপোর্ট ছিল। কিন্তু 2012 সালের শেষ মাথায় এসে দেখলাম যে সবাই নিশ্চুপ হয়ে যাচ্ছে, সহযোদ্ধারা তারা তাদের চরিত্র পরিবর্তন করে ফেলেছে। এবং আমি বুঝলাম যে আমার এদের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে, অথবা আমাকে এদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। আপনি কখন এসে বুঝলেন যে ঠিক আওয়ামী লীগের সঙ্গে আপনার আর হবে না, বা আওয়ামী লীগ আপনাকে রাখবে না, বা আপনিও থাকবেন না? আওয়ামী লীগ আমাকে এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আমাকে বাদ দেয়নি, এটা আপনার ফর ইনফরমেশন। আমি 2014 সালে একমাত্র ব্যক্তি যে মনোনয়ন পত্র কিনে নাই সিটিং এমপি হিসেবে। আর 2014 সালে আমার মনোনয়ন না পাওয়ার কোনো রিজন ছিল না। কিন্তু যেহেতু আমি জানতাম যে মনোনয়ন না দেওয়া মানে তো আওয়ামী লীগ আপনাকে রাখছে না, সেটাই তো মিন করে। নট লাইক দ্যাট। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, আপনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই, আপনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, তো সব মিলিয়ে তো বোঝা যাচ্ছে আপনি আওয়ামী লীগ। এটা আপনার যারা রাজনীতির বাইরের তাদের একটা এরকম ধ্যান ধারণা আছে। সেটা হলো এখানে তিনটা বিষয় রয়েছে। একটা বিষয় হলো যারা ইলেকশন করে, নমিনেশন নেয়, ইলেকশন করে, এটা একটা গ্রুপ রয়েছে। আর একটা হলো যারা পার্টি পলিটিক্স করে, তাদের পদ পদবি দরকার। কিন্তু পার্টি পলিটিক্স এবং ইলেকশন এই দুটো সমন্বয় হয় খুব অল্প ক্ষেত্রে। 3 নম্বর একটা গ্রুপ আছে যারা আওয়ামী লীগের কোনো পদ পদবিতে থাকে না, কিন্তু ফাইন্যান্সিয়ালি বলেন, ইন্টেলেকচুয়ালি বলেন, গ্রাউন্ড ওয়ার্ক বলেন, সব ক্ষেত্রে
আওয়ামী লীগকে কাজ করে। আমি তৃতীয় সেক্টরটাতে সবসময় কাজ করেছি। এখনো করেন আপনি? এখন আমি তো আওয়ামী লীগের সঙ্গে যেহেতু জড়িত নাই, আমি সেটাই বলছি। বিএনপিতে আছি এবং আমি বিএনপিতে এখন ঠিক সেম কাজটাই করছি। অর্থাৎ বিএনপির যেখানে ইন্টেলেকচুয়াল লেভেলে সাহায্য দরকার, যেখানে রাইটিংস দরকার, আমার যেটা আছে। এখন আমি তো বিএনপির একজন রাজপথের যে লড়াকু সৈনিক বা আওয়ামী লীগের একজন রাজপথের লড়াকু সৈনিক, যেমন বাহাদুর নাসিম আছেন বা জাহাঙ্গীর কবির নানক আছেন, আমি তাদের মতো লড়াই সংগ্রাম করার মতো পরিবেশ আমার কখনোই ছিল না। আচ্ছা, একটা জিনিস- আমার যেটা আছে সেটা নিয়ে আমি দলকে একটা জিনিস সাপোর্ট করি। বলবেন, আপনি বলছেন 1954 সাল থেকে আপনার পারিবারিক রাজনীতি মূলত আওয়ামী লীগ ধারার, আপনি যেটা বলছেন। তো এখন এসে আপনি যখন বিএনপিতে যোগ দিলেন বা 2018 সালের নির্বাচনের আগে, আপনি মানসিকভাবে নিজেকে কি বিএনপির সঙ্গে যুক্ত করতে পারেন? আসলে এটা অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। প্রথমত আমার কষ্ট হচ্ছে এবং অনাগত দিনও কষ্ট হবে। কি ধরনের কষ্ট? কি ধরনের কষ্ট এটা বোঝানো যাবে না। ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। মানে কি বিএনপিকে ঠিক না পারছেন ফেলতে, না পারছেন গ্রহণ করতে, এরকম? নট লাইক দ্যাট। ওটা তো আপনি দেখেন, বিএনপির আদর্শে বিশ্বাস করেন আপনি? এখানে রাজনৈতিক দলগুলোর আসলে তেমন কোনো আদর্শ নেই। না, কিন্তু একটা মিনিমাম তো থাকে। না, সেটাও নেই। উভয় মানে যেটা থাকে সেটা এজেন্ডা থাকে, জনগণকে আকৃষ্ট করা। বিএনপি কোন জিনিসটা ভালো লেগেছে? না, বিএনপির যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এটি একটি বৃহৎ দল, প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং এখানে এসে ভিন্ন মতের বিভিন্ন মানুষ একত্রে মিলতে পারে, লিবারেল। আর আওয়ামী লীগ যেটা আছে সেটা হলো খুব কনজারভেটিভ, হোমোজেনিয়াসনেস আওয়ামী লীগের মধ্যে খুব বেশি এবং সেখানে যাকে বলে ওই হৃদ্যতাও খুব বেশি, ঝগড়াঝাটিও বেশি, সবকিছু এক্সট্রিম। বিএনপির সঙ্গে কষ্টটা হচ্ছে কোথায়? না, কষ্টটার জন্য হলো, কষ্টটা বলতে এটাই বোঝায় যে একটা মানুষ তার রাজনৈতিক বোধ বুদ্ধি হওয়ার পর থেকে যাদের সঙ্গে চলেছি, যাদের সঙ্গে বসেছি, যাদেরটা খেয়েছি, সেখানে যে অ্যাটাচমেন্ট গড়ে উঠেছে, সেই অ্যাটাচমেন্ট থেকে এসে যখন একটা নতুন পরিবেশে এসেছি, এটার সঙ্গে অ্যাডজাস্ট হতে আমার সময় লাগবে। সেই সময়টা যেহেতু আমি পাইনি, সেই পরিবেশটাও সৃষ্টি হয়নি। একত্রে কাজ না করলে কখনো বন্ধুত্ব হয় না। ফলে বিএনপিতে আমি নমিনেশন পেয়েছি বটে, কিন্তু এই দলের তেমন কাউকে আমি চিনি না। ধরেন যেহেতু আপনি একসময় আওয়ামী লীগ করেছেন এবং সেখানে একটা বিতর্ক তৈরি হয়েছে, আপনি এখন বিএনপিতে এসেছেন, বিএনপি কি আপনাকে বিশ্বাস করে? আমি এটা কখনো চিন্তা করি না, বাট আমি অ্যাবসলিউটলি 100% পলিটিশিয়ান, ইয়াং পলিটিশিয়ান। তো সেখানে যখন আমার একটা দল থেকে মনোনয়ন হলো না, তখন সঙ্গে সঙ্গে যখন অন্য একটা বড় বৃহৎ দল থেকে আমাকে একেবারে 1 ঘন্টার মধ্যে মনোনয়ন দেওয়া হলো এবং সেই দলটির যদি আস্থা না থাকতো, বিশ্বাস না থাকতো, নির্ভরতা না থাকতো, তাহলে তারা অবশ্যই মনোনয়ন দিত না।